আজকের ভিডিও টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে অনেকের কাছেই হয়তো খুব পরিচিত জায়গা, আবার অনেকের কাছে নতুনও হতে পারে। ট্রেন পথে চলে গেছিলাম সেই ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক টেম্পলে, যেটা নাকি নদিয়া ডিস্ট্রিক্টে। আমরা জাস্ট একদিনের জন্যই গিয়েছিলাম, তো তার জন্য আমরা একটু সকাল সকাল, বলতে গেলে একটু সকাল না, অনেকটাই আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়েছিলাম। আমরা কৃষ্ণনগর স্টেশনে নেবেই স্টেশনের মধ্যেই যে সমস্ত স্ট্রিট ফুডগুলো পাওয়া যায়, আমরা ওখানে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমাদেরকে গঙ্গার ঘাটটা পেরোতে হবে, ততক্ষণ অবধি আমাদেরকে টোটোতে যেতে হতো। টোটো করে গঙ্গার ঘাট অবধি যেতে যেতেই আমাদের অলমোস্ট খাওয়ার ব্রেকফাস্ট ডাইজেস্ট হয়ে গিয়েছিল, কারণ এমন রাস্তা ছিল। আমার মা মামিরা ছিল, ওদের খুবই কষ্ট হয়েছে আসতে। আর এই ঘাটটার নাম আমি যদি ভুলও হতে পারি, কিন্তু আমি ওখানে একজনকে জিজ্ঞেস করেছিলাম, এই ঘাটটার নাম হচ্ছে জনকল্যাণ ঘাট। মায়াপুর যাওয়ার আরেকটা ঘাটও ছিল, সেই ঘাটটায় জল বলল শুকিয়ে গিয়েছে, এই কারণে এই ঘাট দিয়ে ঘাট পারাপার করতে হচ্ছে। ঘাটের টিকিটের ভাড়া ছিল 3 টাকা। অনেকটাই কম সময় লাগলো ঘাটটা পের হতে। আমি এর আগে বাই রোড এসেছিলাম, তাই জন্য আমার কোনো আইডিয়া ছিল না যে কতক্ষণ টাইম লাগতে পারে। এই ভিডিওটায় যেমন আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কোথায় কোথায় গিয়েছি, কি করেছি সারাদিনে, কি না করেছি, কোন কোন মন্দিরে ভিজিট করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি এটাও তোমাদের সাথে শেয়ার করব যে হাউ ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স ওই দিনের জন্য। তো ভিডিওটাকে লাস্ট অব্দি দেখতে থাকো, আমি তোমাদের সাথে শেয়ার করব। ইস্কনের যে মেইন মন্দির, আমরা সেখানে ভিজিট করার আগে অ্যাজ আ সাইট সিন আমরা অন্যান্য মন্দিরে ভিজিট করেছিলাম। যেমন এই যে তোমরা মন্দিরটা দেখছো, এটা হচ্ছে গৌড়ীয় মঠ মন্দির। আমরা এখানে আর নামিনি, কারণ প্রচণ্ড ভেতরে ভিড় ছিল। আর তখন আমরা সবে মাত্রই টোটোতে উঠেছিলাম, তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে ভেতরে একটুখানি, যখন তো আমরা জাস্ট বাইরে থেকে একটুখানি দেখে নিলাম। রাস্তায় হঠাৎ করেই আমরা যেতে যেতে দেখছি এই গরমে, প্রচণ্ড সেদিনকে গরম ছিল, আর রোদ পড়লে তোমরা জানো কতটা গরম থাকে রোদে, এইভাবে খালি পায়ে হাঁটছে, সিরিয়াসলি হ্যাটস অফ টু দেম। কত বয়স্ক মানুষরা রয়েছে, এমন আমি অতটা তোমাদেরকে ভিডিওতে হয়তো ক্যাপচার করতে পারিনি, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি যে অনেক এরকম বয়স্ক মানুষরা কেউ কেউ জল খেতে খেতে যাচ্ছে, তবুও যাচ্ছে, কতটা ভক্তি তাদের। এই গরমের মধ্যে তারা পরিক্রমায় বেরিয়েছিল। এই মন্দিরের জাস্ট এন্ট্রান্সটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ ভেতরে একদম বড় বড় করে লেখা ছিল নো ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি, তো আমি তার জন্য করতে পারিনি। মন্দিরটার নাম ছিল শিবডোবা মন্দির। নেক্সট আমরা যেই মন্দিরে এসেছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বার্থ প্লেস, সেখানেই আমরা এসেছিলাম। এই মন্দিরে এসে ভিডিও করতে পেরেছি। কোনো কোনো রেস্ট্রিক্টেড জায়গা ছিল যে একদম নো ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি অ্যালাউড, কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি পারপাসে ভিডিও করছি, তা আমি আমার ইউটিউব ব্লগের জন্য ভিডিও বানাচ্ছি, সেটাই আমি তাদেরকে বলেছিলাম, অ্যান্ড দেন দে অ্যালাউড মি আর কি। এই সেই নেম ট্রি যেখানে কিনা শ্রী চৈতন্য মহাপ্রভুর চাইল্ড নিমাইয়ের বার্থ প্লেস। এই মন্দিরেরই আশেপাশে ছোট ছোট মন্দির ছিল, সেখানেই আমরা ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম। এইটা একটা শিব মন্দির, নিম গাছের পাশেই এই শিব মন্দিরটা ছিল। এটা তো এখন একটা টুরিস্ট প্লেস, গ্যাদারিং ক্রাউড এগুলো তো থাকবেই, কিন্তু আমরা সেইভাবেও অতটা পাইনি যে সকালের দিকটা, কিন্তু বিকেলে ফেরার সময় প্রচন্ড গ্যাদারিং ছিল। আমরা কিভাবে যে বেরিয়েছি আমরাই জানি, কারণ তার 2-3 দিন বাদেই হচ্ছে দোল ছিল। কিছুটা ক্লিপস আগে যে তোমাদেরকে আমি দেখালাম যে যারা পরিক্রমায় বেরিয়েছিল, এটাই সেই দলটা। আমরা মন্দির দর্শন করতে করতে তারা অনেকটা এগিয়ে এসেছিল, আর এইখানে দেখতে পারবে যে তারা কিভাবে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আমার তো দেখে খুবই কষ্ট লাগছিল। আমরা যখন আরেকটা মন্দিরে আসলাম, সেখানেই দেখছি তার আশেপাশে ধানের গোলা রয়েছে। আমাদের মতো নতুন প্রজন্মর কাছে কিন্তু এটা একদম নতুনত্ব। এটা হলো শ্রী গোবিন্দ মন্দির, আর রাধাকৃষ্ণের পরনে যে জামাটা রয়েছে, কালারটা এত ভালো লাগছিল। আমরা যখন গেছিলাম তার 2-3 দিন বাদেই যেহেতু হোলি ছিল, তো মায়াপুরটা কিন্তু একদম নতুন ভাবে সেজে উঠেছিল। এই মন্দিরটা হচ্ছে শিলা মহাপ্রভুর সমাধি মন্দির। ভেতরে হরিনাম কীর্তন হচ্ছিল, আর বাইরে প্রসাদ বিতরণ হচ্ছিল। আমরা আর ভেতরে ঢুকিনি, প্রচন্ড ভিড় ছিল। এক্সিট দিয়ে বেরিয়েই দেখছি একটা সুন্দর হাট, ছোট্ট একটা হাট মতন বসেছে। যদি কিছু কিনতে চাও সেগুলোর দোকানই আর কি বাইরে ছিল। বাচ্চাদের খেলনা ইউজ করার পারপাসও কিছু জিনিস পাওয়া যাচ্ছিল দেখলাম। আমরা মায়াপুরে এসেই আমরা হায়ার করেছিলাম আর কি একজনকে, তো সেই টোটো দাদা আমাদেরকে সমস্তটা ঘুরালো। সে বললো যে আমার ভিডিওতে সবাইকে একটু বলে দিতে তার কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড অল। তো তোমরা যখনই এখানে আসবে
ওনাকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, উনি খুব ভালো, মানে নিজের মতন করে সব জায়গাগুলো ঘোরালো। আর বাকি কথাবার্তা তোমরাই বলে নেবে। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস, ওনার নাম্বার স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এই যে দাদা আমাদেরকে এই মন্দিরগুলো ভিজিট করালো, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আবার আসলে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসবো। আর যদি কেউ আসতে চাও তাদের কন্ট্যাক্ট নাম্বার তুমি বলে দাও, নাম্বারটা বলো জোরে। 8617361930। আর তোমার নাম কি? ইনজামুল শেখ। আচ্ছা, আর আমার গাড়ি হচ্ছে 135 নম্বর। আচ্ছা, তোমার গাড়ির নাম্বার 135 135। ঠিক আছে, আরেকবার বলে দাও নাম্বারটা। 8617361930। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে, ভালো থেকো, টাটা। একদম মায়াপুর ইস্কনের যে মেন মন্দিরটা আছে সেই মন্দিরের সামনে থেকে ওনাকে হায়ার করেছিলাম, তো সেখান থেকে বাদবাকি সমস্ত মন্দিরগুলো আমরা ভিজিট করলাম। এখন আবার এসে আমরা মায়াপুর মন্দিরের সামনে ওনার যে স্টপেজ সেখানে উনি দাঁড় করিয়েছে, মানে ওনার যে টোটো স্ট্যান্ড যেখানে, সেখানেই আপাতত এসেছি আবার। তারপরে এখান থেকে মায়াপুর ইস্কনের যে মেন মন্দিরটা ওটা ভিজিট করবো। আমরা এখন লাঞ্চের জন্য এসেছি। আমাদের যখন সাইট সিনে যাওয়ার ছিল তার আগেই কিন্তু আমরা কুপন কালেক্ট করেছিলাম, কারণ পরে শুনেছি অনেক লাইন পড়ে। আমরা সুলভ ভোজনালয়ের কুপন নিয়েছিলাম, পার হেড 40 টাকা করেছিল, মানে 40 রুপিস করেছিল। মন্দিরে তো ভোগ প্রসাদ পাবেই, তাছাড়াও বাইরে তো প্রচুর দোকান আছেই কম বেশি, কোথাও গেলে তো বাইরের দোকান থেকে খাওয়া হয়ই। আজ থেকে নতুন নিয়ম, আজ থেকে হচ্ছে 10টা থেকে 1টা, আর এমনিতে ছিল 9টা থেকে 10টা, আর 12টা থেকে 4টে। তাহলে শুধু হোলি পারপাস, তাই তো? হোলির জন্য 4 দিনের জন্য এই টাইমটা ফিক্সড করা হয়েছে। আর এমনি সময়? এমনি 12টা থেকে 4টে। 12টা থেকে 4টে। আমরা ভাবলাম যে ঠিক আছে, এসেছি যখন বারবার তো বা রোজ তো আসতে পারি না, তো মায়েরাও বললো যে না এখান থেকে ভোগ প্রসাদটা খাবো, তো তার জন্যই আমরা এখান থেকে ভোগ প্রসাদটা খেলাম। আর বাইরেও ভেজ পাওয়া যাচ্ছে, মন্দিরেও ভেজ, দুটো কম বেশি একই ব্যাপার, তো তার জন্য আমরা এখান থেকেই ভোগ প্রসাদটা আর কি নিলাম। মেনুতে ছিল খিচুড়ি, ভাত, সঙ্গে একটা সবজি দিয়ে ডাল, আর একটা পাঁচমিশালি তরকারি। থ্যাংক ইউ। 4টে দেবে? থ্যাংক ইউ। মায়াপুরের যে মেন মন্দির, সেই একদম মন্দিরের ভেতর থেকেই আমরা এই গরুর গাড়ি নিয়েছিলাম। পার হেড 10 টাকা করে ভাড়া ছিল। আমরা গোশালা অবধি গিয়েছিলাম। গরুর গাড়ি যেরকম আস্তে আস্তে যায় সেরকমই ভাবেই যাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর একটা গরুর গাড়ির মধ্যে মিনিমাম 15 জন প্যাসেঞ্জার ছিল। এই সেই গোশালা, কত বড় বড় গরু, আর গরুর শিংগুলো দেখো। এই এত বড় গোশালাটার মধ্যে প্রচুর গরু রয়েছে, আমি হয়তো গুনেই শেষ করতে পারবো না। সবাই বলছে এই গরুটার অনেক বয়স হয়ে গেছে, তাই জন্য চুপচাপ বসে আছে। আর এইখানে আশেপাশে পুরো গরু ভর্তি রয়েছে। তোমরা যদি গোমাতাকে কিছু সেবা দিতে চাও তাহলে এইখানে ওরা একটা মেনু শর্টলিস্ট করে রেখেছে, এখান থেকে তোমরা দিতে পারো। স্টার্টিং প্রাইস হচ্ছে 150 টাকা করে ছিল। সামনেই হোলি ছিল, তাই ফুল আর আবির দিয়ে এরকম বিভিন্ন জায়গায় সাজানো হয়েছিল। আমি তোমাদেরকে এই ভিডিওর শুরুতেই একদম বলেছিলাম মায়াপুরে গিয়ে কিরম ভাবে মজা করছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি। সঙ্গে আমি তোমাদের এটাও বলেছিলাম যে আমি একদম অ্যাট দি এন্ড, আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব যে হাউ ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্স। তাহলে আমার আনসার এটাই হবে, দি ডার্ক রিয়েলিটি উইচ উই হ্যাড এক্সপিরিয়েন্সড। আমাদের সাথে কিছু কিছু ঘটনা হয়েছে, সঙ্গে কিছু কিছু ঘটনা অন্য কারোর সাথেও হতে দেখেছি। এখন ব্যাপারটাই খুব এলাবোরেটলি বলতে যাই তাহলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, কিন্তু আমি সেটা করতে চাইছি না। কিছু কিছু ইনসিডেন্ট আমি তোমাদের সাথে নয় শেয়ার করছি, একটা কি দুটো ইনসিডেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত মন্দির দর্শন করে আসার পরে আমরা ইস্কনের যে মেন মন্দির ছিল সেখানে আমরা ঢোকার পরেই শুরু হয়েছে কাহানি। ওখানে একটা স্টল বসেছিল, তো সেখানে আমার মা গিয়ে গীতা কিনতে গেছিল।
তো সেখানে আমার মামিরাও ছিল। আমার এক মামি বলেছিল যে গীতার লেখাগুলো একটু ছোট ছোট, এই বইগুলো যদি কোনো বড় লেখার বই থাকে তো আমাকে দেখান। তো উনি যেই অ্যামাউন্টটা বলেছিল সেই অ্যামাউন্টটা সামহাও আমার মামির কাছে ছিল না, বা সে প্রিপারেশন নিয়ে আসেনি সেইভাবে। সেই পরিপ্রেক্ষিতে উনি হয়তো বলতেই পারতো যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য বই নিয়ে দেখুন যেটা একদম কম দাম। ওখানে 25 টাকার মানে 25 রুপিজেরও বই ছিল, সেটাও হয়তো বলতে পারতো যে আপনি তাহলে এই বইটা নিয়ে দেখুন। কিন্তু ওনার যে আনসারটা ছিল, আই ফিল যে ইট সাউন্ডস টু মাচ হার্শ। কারণ উনি আনসারটা এটাই দিয়েছেন যে আমরা আসলে আমাদের হিন্দু ধর্মের এটাই প্রবলেম যে আমরা 100 টাকা 500 টাকা বেশি দিয়ে আমরা জামা কাপড়ের দোকানে গিয়ে জামা কাপড় কিনতে পারি, কিন্তু আমরা একটা গীতা কিনতে গেলে আমরা ভাবি। কিন্তু দেখুন তো, যারা মুসলিম ধর্মে বিলং করে তাদের প্রত্যেকজনের বাড়িতে একটা করে কুরআন রাখা থাকে। হিন্দু হোক আর মুসলিম হোক, আমার মনে হয় এই 2024-এ দাঁড়িয়ে এইভাবে ডিফারেন্স করা উচিত না। আর যেখানে কিনা ওখানে একটা মন্দির, ওখানে অনেকে আবার আমি এটাও শুনেছি ওখানকার যিনি প্রভু বলে সবাইকে অ্যাড্রেস করা হয়, তারা ওখানে পড়াশোনাও করে, তারা যথেষ্ট ওয়েল এস্টাবলিশ। কেউ কম কেউ বেশি, হয়তো আমি সেটা দেখতে যাচ্ছি না। মানুষ আমরা সবাই সমান, কেউ কম কেউ বেশি, আর আলটিমেটলি আমাদের ব্লাড কিন্তু সেই লালই। দেখো, আমরা অ্যাজ এ টুরিস্ট পার্টি হিসাবে গেছি, তো কম বেশি আমরা যেখানেই যাই না কেন, আমার মনে হয় যে আমরা সব জায়গায় গিয়ে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করি, ভালো মন্দ সমস্ত একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তো কিন্তু সিন্স এটা তীর্থস্থান আর খুব ফেমাস একটা মন্দির, যেখানে কিনা এদিক ওদিক ঘুরতেই সব ফরেনাররা রয়েছে, আমরা ইন্ডিয়ান হয়ে যদি ইন্ডিয়ানদেরই সম্মান করতে না পারি, তো হাউ উইল দে রেসপেক্ট আস? ফার্স্টে ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ানকে সম্মান করা উচিত, রাদার দেন হিন্দু আর মুসলিমের ডিফারেন্সিয়েট না করা। আরেকটা ইনসিডেন্ট যেটা আমাদের বাড়ি ফেরার কিছুক্ষণ আগে হয়েছিল আর কি, সন্ধে আরতি হয় মন্দিরে, তোমরা সবাই জানো। সেই মন্দিরের ভেতরে আপাতত ফোন, ওয়ালেট মানে ওই আর কি ছোট একটা পার্স তোমরা রাখতে পারো, বাট সাইডে যে আমরা ব্যাগগুলো মেয়েরা যে ক্যারি করি ওগুলো নেওয়া যাবে না। তারপরে চুল খুলে যাওয়া যাবে না, তারপরে কোনো মোবাইল ফোন তো ওগুলো দূর কি বাদ। আর হচ্ছে জুতো টুতো সবই খুলে আসতে হবে, ওটা তো নর্মাল ব্যাপার, কোনো মন্দিরে তো জুতো খুলে আসতেই হয়, বাট ওটা কাউন্টারে রাখতে হবে। কিন্তু আমার সামহাও সারাটা দুপুর যাওয়ার পরে খুব রোদ টোদ লেগে আমার একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমার মা আর মামিদেরকে আমি বললাম যে তোমরা তো রোজ রোজ আসতে পারো না, আমি ভগবান করলে হয়তো আবারও আসতে পারবো, তোমাদের পরে শরীর কেমন থাকবে না থাকবে, তো তোমরা যাও, এখন সুযোগ পেয়েছো। আমার মামি ওখানে একটা সিভিক পুলিশ ছিল, দুজন সিভিক পুলিশ ছিল, বাট একজন সিভিক পুলিশের সাথে মামির কনভারসেশন হয়েছিল যে একটা ফোন নিয়ে যদি আমাদের ঢোকা যায় তো তাহলে আমরা আর কি একটু ভিডিও করে নিয়ে আসতাম, হয়তো বাড়ির লোককে বা কাউকে একটা দেখাতো বা নিজের ফোনে রেখে দিত। তো খুব স্বাভাবিকভাবে ওনারা বললো যে না, এটা তো রুলস নেই, আপনি নিয়ে যেতে পারবেন না। হঠাৎ করে আরেকটা সিভিক পুলিশ যে আর কি পাশেই ছিল, কিছুটা দূরেই ছিল, সে আসলো। সে এসে আমার মামিকে ডাইরেক্ট জিজ্ঞেস করলো যে উনি কি বলছে, আই মিন যে আরেকটা সিভিক পুলিশ যার সাথে মামি কনভারসেশন করছিল তাকে ইন্ডিকেট করে বলছে যে উনি কি বলছে। তখন আমার মামি বললো উনি এই রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে উনি বললো। তখন যে সেকেন্ড সিভিক পুলিশটা যে আসলেন সে বললো হ্যাঁ ও তো ঠিকই বলেছে, এটাই তো রুলস। তখন আমার মামি বললো আপনি হঠাৎ এসে আবার এটাতে কি মানে হাইলাইট কি করার চেষ্টা করলেন? আমি তো অলরেডি ওনার মুখ থেকে শুনে নিয়েছি যেটা রুলস সেটা তো অফকোর্স মানতেই হবে, তো আমি তো এরকম কিছু বলিনি যে না নিয়ে যাবই। আমার একটা ইচ্ছা করছিল, সেটা আমি ওনাকে জানালাম, উনিও ওনাদের রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে বললো, বাস দ্যাটস ইট। তো আপনি এখানে এসে আবার কেন কথা বাড়াচ্ছেন? তো এই আর কি, মানে আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাবে আমি জানি না। এনিওয়েজ, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর সেইভাবে আমি কোনোদিনও ভিডিওতে বলি না যে প্লিজ ডু শেয়ার, বাট আমি ডেফিনেটলি বলবো এই ভিডিওটা পারলে একটু কোথাও শেয়ার করে দিও তোমরা, উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড অল। সো ইয়েস, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।